আজকের ক্লাস বার্নলিস উপপাদ্যের বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্বন্ধে। যে বার্নলিস থিওরাম কি বললো, যে অ্যাট ফার্স্ট তোমাকে জানতে হবে যে বার্নলিস থিওরাম ফ্লুইড ডিনামিক্সের পার্ট, যেখানে প্রবাহ যদি গতিশীল থাকে। তবে এই ফ্লুইড ডিনামিক্সে আমরা পড়েছি বার্নলির উপপাদ্য। বার্নলির উপপাদ্য কি বলে, যে কোনো অসংনম্য আদর্শ শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখর যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি, একক আয়তনে চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। এবং এই বার্নলিস থিওরামের সীমাবদ্ধতা বা লিমিটেশন কী ছিল? এক নাম্বার, অসংনম্য হবে। অ্যাকচুয়ালি অসংনম্য বলতে বোঝায় যে প্রবাহী প্রবাহিত হবে তার ঘনত্বের কোনো পরিবর্তন ঘটবে না, এবং যেহেতু অসংনম্য সেহেতু অসংনম্য হওয়ার জন্য সংকোচন এবং প্রসারণের জন্য কোনো স্থিতিশক্তি ডেভেলপ করবে না। এবং সেকেন্ড কী ছিল, যে এই প্রবাহী হবে আদর্শ, আইডিয়াল ফ্লুইড। আদর্শ বলতে বোঝায় যে এক্ষেত্রে কোনো সান্দ্রতাজনিত বল কাজ করবে না, মানে তরল হবে অসান্দ্র। এই অসান্দ্র হওয়ার জন্য এই তরলের মধ্যে কোনো সান্দ্রতাজনিত বল কাজ করবে না, মানে তরলের অভ্যন্তরীণ কোনো ঘর্ষণজনিত বাধা বল কাজ করবে না। সেই জন্য তরলের অভ্যন্তরে কোনো শক্তি অপচয় হবে না। সেকেন্ড কী ছিল, যে তরল শান্ত প্রবাহে প্রবাহিত হবে, সেই জন্য তরলের প্রত্যেকটা পয়েন্টে বা তরলের যে কোনো বিন্দুতে বেগের মান এবং চাপ একই, এবং কোনো রোটেশনাল মোশন বা কোনো কৌণিক বেগ থাকবে না, মানে কৌণিক বেগ কত হবে? 0। কেন, কৌণিক বেগ যদি সৃষ্টি হয় তাহলেই সে আর ধারারেখ প্রবাহ হবে না, এবং কৌণিক বেগ যদি সৃষ্টি হয়, কৌণিক বেগ যদি সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে ওদের বেগের মানটা চেঞ্জ হয়ে যাবে, এবং সেটা হবে রোটেশনাল মোশন হয়ে যাবে। কিন্তু সেক্ষেত্রে আমাদের এই সীমাবদ্ধতা কি বলে, যে সেটা রোটেশনাল মোশন বা কোনো কৌণিক বেগ থাকবে না, একদম সিম্পল, যে তরল শান্ত প্রবাহে প্রবাহিত হচ্ছে। তাহলে কি বললো বার্নলিস থিওরাম? কোনো অসংনম্য আদর্শ প্রবাহীর শান্ত ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখ যে কোনো বিন্দুতে একক আয়তনে গতিশক্তি, একক আয়তনে স্থিতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তির সমষ্টি ধ্রুবক। এবং এই বার্নলিস থিওরামের সীমাবদ্ধতা তোমাদের বলা হলো, এবং আগের যে ক্লাসে তোমাদের এই বার্নলিস থিওরামের প্রমাণ করানো হয়েছে সেইখানেও আমি বলেছিলাম। তো এবার যদি বলা হয় যে এটা একটা আছে পাইপ, এটা একটা আছে পাইপ, এই পাইপ অনুভূমিকের সঙ্গে সমান্তরালভাবে আছে। কিন্তু তোমাদের এই প্রমাণ আমি করিয়েছিলাম এভাবে, তাই তো? তোমাদের এই প্রমাণ করেছিলাম এইভাবে। তাহলে এই পাইপ ভূমির সঙ্গে অনুভূমিক অবস্থায় ছিল না, এটা ছিল H1, এটা ছিল H2। তোমাদের আমি এভাবে প্রমাণ করিয়েছিলাম, এখানে ছিল হচ্ছে V2 বেগ, এখানে V1 বেগ, এখানে চাপ হচ্ছে P1, এখানে চাপ হচ্ছে P2। এবং তোমরা বার্নলিস থিওরামে তোমরা আরেকটা ওয়ার্ড নতুন জেনেছো, সেটা হচ্ছে চাপ শক্তি। যে কোনো একটা পয়েন্টে চাপ যদি থাকে তবে সেই চাপ কি ওর মধ্যে একটা স্থির শক্তির যোগান দেয়। তাই তোমাদের আমি এভাবে প্রমাণ করিয়েছিলাম যে এই নলটি অনুভূমিকের সঙ্গে সমান্তরাল ছিল, মানে সমান্তরাল ছিল না ভূমির সঙ্গে, যে অ্যাকচুয়ালি এই নলটি অনুভূমিকভাবে ছিল না, মানে নল তলের সঙ্গে সমান্তরালভাবে ছিল না। কিন্তু ধরলাম যে যদি বলি বলতেই পারি যে নল অনুভূমিকভাবে আছে, নল হরাইজন্টালি আছে, তার মানে নল ভূমির সঙ্গে সমান্তরালভাবে আছে। তাহলে এক্ষেত্রে হাইট যদি H হয়
তাহলে এই পয়েন্টে হাইট যদি এইচ হয় তাহলে এক্ষেত্রে হাইট কত হবে, এইচ হবে, তাই তো। তাহলে যদি বলা হয় পাইপ অনুভূমিকভাবে রয়েছে, তবে সেক্ষেত্রে এই ভূমি থেকে পাইপের প্রত্যেকটা পয়েন্টের উচ্চতা হবে সমান। তাহলে এক্ষেত্রে তাহলে যদি বলা হয় যে অনুভূমিক পাইপ যদি অনুভূমিক অবস্থায় থাকে, পাইপ যদি অনুভূমিক অবস্থায় থাকে তবে এক্ষেত্রে এইচ মানে কত, কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এবার বেগ আছে, এখানে বেগ হচ্ছে v1, এখানে বেগ হচ্ছে v2, মানে বেগটা আছে। হয়তো এখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a1, এখানে ক্ষেত্রফল a2, এখানে প্রযুক্ত চাপ p1, এখানে বার হওয়ার চাপ p2, তাই তো এগুলো আছে। কিন্তু অনুভূমিকভাবে থাকার জন্য ওদের হাইট হচ্ছে সমান। তাহলে হাইট যদি সমান হয় তাহলে এবার তাহলে এইচ কি, কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারবো যে হাফ রো ভি স্কোয়ার প্লাস আমরা যে পেয়েছি রো জি এইচ প্লাস পি ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট, তাই তো। তাহলে এখানে এইচ কি, যদি অনুভূমিক অবস্থায় থাকে নল তবে এইচ হবে কনস্ট্যান্ট। তাহলে এইচটা কি, এইচ, এই যে এইচ রাশিটা কনস্ট্যান্ট। জি মানে অভিকর্ষীয় ত্বরণ, এটাও কনস্ট্যান্ট। এবং রো মানে কি, তরলের ঘনত্ব, এবং যেহেতু তরল এক্ষেত্রে অসংনম্য সেহেতু ঘনত্ব কনস্ট্যান্ট। তাহলে যদি নল অনুভূমিক অবস্থায় থাকে, যদি নল অনুভূমিক অবস্থায় থাকে তবে এই সম্পূর্ণ রাশিটা কী হবে, কনস্ট্যান্ট। তবে হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস টু এই কনস্ট্যান্ট মাইনাস যদি কনস্ট্যান্ট করি তাহলে কি, ওই কনস্ট্যান্ট মাইনাস কনস্ট্যান্ট করলে ওটাই কনস্ট্যান্টই হবে। তার মানে তাহলে অনুভূমিক অবস্থায় থাকার জন্য এইচ কনস্ট্যান্ট, এবং এইচ কনস্ট্যান্ট হলে তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস কী হবে, ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট। তার মানে এই একক আয়তনে গতিশক্তি এবং একক আয়তনে চাপ শক্তি সমষ্টি কী হবে, ধ্রুবক। তাহলে এই যোগফলটা কী হবে, ধ্রুবক। তাহলে যদি বলি এটা যদি বলে 1 তাহলে এটা 4, এটা হবে 5। যদি বলি এটা 2 তাহলে এটা কত হবে, 3, তাহলে হবে 5। যদি বলি এটাও কত, 3, এটা 2 তাহলে 5। যদি বলি এটা 4 তাহলে এটা হবে 1 মানে 5। মানে কি, যে অ্যাকচুয়ালি এদের যোগফলটা কী হবে, কনস্ট্যান্ট। এদের যোগফলটা কি, কনস্ট্যান্ট। তাহলে এই যোগফলের মানটা অলওয়েজ 5 হবে। তাহলে এই যদি 5 হতে হয় তাহলে হয়তো এই টার্ম যদি বেড়ে যায় তাহলে এটা কমবে। দেখো এটা 1, এটা 4, আবার যখন এটা 4 তখন এটা 1। তার মানে ওদের যোগফলটা কী হবে, কনস্ট্যান্ট। তাই যোগফল কনস্ট্যান্ট হওয়ার জন্য যদি বলি এই রাশিটা বেশি তখন পি কম হবে, তাই তো। যে এই টোটাল যোগফল হবে কনস্ট্যান্ট মানে অলওয়েজ 5। তাহলে এটা যদি 4 হয় তাহলে এটা হবে 1, বা যদি বলি এটা 1 তাহলে এটা হবে 5। কেন, যোগফলটা কী হবে, অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে আমরা বলতে পারবো যে এই বার্নলিস থিওরাম থেকেই যদি নল অনুভূমিক অবস্থায় থাকে তবে এইচ হবে কনস্ট্যান্ট, তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস টু হবে কনস্ট্যান্ট। তাহলে তবে যে ক্ষেত্রে রো মানে কি, তার মানে এই হাফ রো ভি স্কোয়ার প্লাস পি হবে কনস্ট্যান্ট, তাই তো। এবং হাফ কি, হাফ তো হাফই। রো মানে তরলের ঘনত্ব, সেটাও কনস্ট্যান্ট। তাহলে যদি বলি যে অবস্থায় বেগের মানটা বেশি তবে সেখানে কী হবে, সেখানে চাপের মানটা কম হবে, তাই না। যে অ্যাকচুয়ালি বেগের মান বেশি মানে কি, এই টোটাল মান বেশি, কিন্তু যোগফলটা কী হবে, কনস্ট্যান্ট। তাহলে এই টোটাল মান যদি বেশি হয় তাহলে এটা কী হবে, কম হবে। কিংবা যদি বলি কোনো একটা পয়েন্টে বেগের মান কম, তাহলে বেগের মান কম মানে কি, তাহলে এই টোটালটা যোগফলটা আবার কি, কনস্ট্যান্ট। তাহলে বেগের মান যদি কম হয় তাহলে যোগফলটা কনস্ট্যান্ট করার জন্য এই চাপের মানটা অবশ্যই বেশি হবে। তাহলে আমরা বার্নলিস থিওরাম থেকে বলতে পারবো যে অনুভূমিক অবস্থায় হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাই টোটাল যোগফল কনস্ট্যান্ট বলতে বোঝায় যেখানে বেগ বেশি সেখানে চাপ কম, আবার যেখানে বেগ কম সেখানে চাপ বেশি, তাই তো। এটা যোগফলটা কী হবে, কনস্ট্যান্ট। তাহলে বেগ যদি বেশি হয় যোগফলও কনস্ট্যান্ট, তাহলে পি তাহলে কম হবে। যদি বলি যেখানে বেগ বেশি আবার যোগফল কনস্ট্যান্ট তাহলে পি তাহলে কম হবে। এই ব্যাপার। তাহলে হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে মানে বার্নলিস থিওরাম থেকে আমরা কি বলতে পারবো, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। এবং এই যে ইকুয়েশন এখান থেকেই আমরা বিভিন্ন বার্নলিস থিওরামের আমরা অ্যাপ্লিকেশন করব। যেমন প্রথম অ্যাপ্লিকেশন, তার মানে আমরা তাহলে কী পেলাম, যে অনুভূমিক যদি অবস্থায় থাকে তবে
হাফ রো ভি স্কোয়ার প্লাস পি ইকুয়ালস কনস্ট্যান্ট, তার মানে এই টোটাল যোগফলটা কি হবে, একটা কনস্ট্যান্ট। এই যোগফল চেঞ্জ করবে, তাহলে একটা বাড়লে একটা কমবে, তার মানে যেখানে বেগ বেশি সেখানে চাপ কম, আর যেখানে বেগ কম সেখানে চাপ বেশি। তাহলে এটাই কি আমাদের বার্নৌলিস থিওরেমের আরেকটা রূপ তুমি বলতে পারো। তাহলে এবার এরই আমরা যদি ফার্স্ট অ্যাপ্লিকেশন করি, যে ঝড়ের সময় ঘরের চাল বা টিনের ছাউনি কেন উপরে মানে উড়ে যায়, তাই তো? যে যখনই ঝড় হয় তখন এই ঝড় হওয়ার সময়, তবে ঝড় হওয়ার সময় এই টিনের যে ছাউনি হয় সেটা উড়ে চলে যায় কেন? যে অ্যাকচুয়ালি ঝড় হবে কোথায়? ঝড় মানে কি উচ্চ বেগে বায়ু প্রবাহিত হবে। তাহলে এই উচ্চ বেগে বায়ু সেটা কি এই যে ঘর তার উপর দিয়ে প্রবাহিত হবে, ভিতর দিয়ে যাবে কি? সাপোজ আমার এটা ঘরের মধ্যে আছি, খুব ঝড় উঠে গেছে, তাহলে ওই ঝড় কি হবে? ঝড় কি এই দেওয়াল ভেদ করে যাবে? না, তো ঝড় তো উপর দিয়ে যাবে না। তাহলে এটা আছে ঘর আছে, তো প্রবল ঝড় উঠেছে, প্রবল ঝড়, তাহলে প্রবল ঝড় মানে কি ওই বাড়ির উপর দিয়ে বাতাসের বেগ খুব বেশি। আর নিচে কি? নিচে তো বাতাস প্রায় স্থির, নিচে বাতাস কি এই যে যেমন আমার এই ঘরে বাতাস কি স্থির। তাহলে উপরে যদি বেগ বেশি হয়ে যায়, তাহলে বার্নৌলিস থিওরেম অনুসারে তাহলে উপরে কি চাপ তাহলে কমে যাবে। আর নিচে কি? নিচে বেগটা কত? 0, তাহলে চাপটা অনেক বেশি, চাপটা কি অনেকটা বেশি। তাহলে ঝড় হওয়ার সময় ঘরের উপর দিয়ে উচ্চ বেগে বায়ু প্রবাহিত হলে বার্নৌলিস থিওরেমের অনুযায়ী যেখানে বেগ বেশি সেখানে চাপ কম, তাহলে বায়ুর বেগ বেশি ঘরের ছাউনির উপর দিয়ে, তাহলে সেখানে চাপ কম হয়ে যাবে। আর নিচে বায়ু স্থির, ফলে বেগ 0 বা বেগ একদমই কম, তাহলে কী হবে মানে প্রায় নাই, তাহলে নিচে কি চাপটা বেশি। তাহলে উপরে বায়ুর বেগ বেশি হওয়ার জন্য চাপ কম, আর নিচে কি বায়ুর বেগ প্রায় নাই যাওয়ার জন্য মানে বেগটা প্রায় 0 হওয়ার জন্য, বেগ কম হওয়ার জন্য নিচে কি চাপটা হবে বেশি। তাহলে বেশি চাপ হওয়ার জন্য এই ভিতরের উচ্চ চাপ কি করবে? এই ভিতরের উচ্চ চাপযুক্ত বায়ু নিম্ন চাপের দিকে যাওয়ার জন্য এই ভিতরের যে বায়ু ওই এই যে টিনের যে ছাউনি আছে ওকে ধাক্কা মারবে, ওকে ধাক্কা মারার জন্য এই টিনের যে ছাউনিটাকে উঠিয়ে দেবে। যদি খুব ভালো যদি দেখো তাহলে দেখতে পাবে যে যখনই ঝড় হবে দেখবে টিনের যে চালা আছে ওই চালা এভাবে করে, টিনের চালা এভাবে করে। হ্যাঁ, দেখবে খুব মন দিয়ে দেখবে, বিভিন্ন টিভিতে বা বিভিন্ন নিউজে বিভিন্ন ঝড় হলে এরকম খবর দেখায় বা এরকম টিনের যে স্ট্রাকচার সেটা দেখায়, যে দেখবে ঝড় যদি হয় তবে টিনের উপর দিয়ে যখন যখন বেগে যখন বায়ু যাবে তাহলে কী হবে? উপরে চাপ কম, আর নিচে কি বায়ু বেগ নাই, ফলে চাপ অনেক বেশি। তাহলে দেখবে যে ওই টিনের চালাটা এভাবে করছে, এভাবে ঠিক এভাবে করছে, এভাবে। হ্যাঁ, তাহলে কী হবে? ঠিক এভাবে করছে, তাহলে কি ভিতরে চাপ বেশি, তাহলে কী হবে? এক সময় ওকে উঠাই দিয়ে চলে যাবে। ক্লিয়ার? তাহলে এটা কি? তাহলে ঝড়ের সময় বাড়ির চালা বা ছাউনি উড়ে যায় কেন? তাহলে বাড়ির উপর দিয়ে উচ্চ বেগে বায়ু যাওয়ার জন্য, বাড়ির উপরে উচ্চ বেগে বায়ু যাওয়ার জন্য উপরে চাপ কম হয়ে যায় এবং নিচে বায়ু প্রবাহ নাই বা বায়ুর বেগ নাই, ফলে নিচে চাপ বেশি, ফলে উচ্চ চাপ যুক্ত বায়ু ওকে ধাক্কা মারে নিম্নচাপের দিকের জন্য, ফলে কি এই চাপের পার্থক্যের জন্য চালা উড়ে চলে যায়। এটা এবং তোমার সেকেন্ড তোমরা বলতে পারবে যে দেখবে যে বিভিন্ন প্ল্যাটফর্ম বা যখন ওই প্ল্যাটফর্মে যখন থ্রু পাস ট্রেন যায়, থ্রু পাস ট্রেন মানে ওই ট্রেনটা থামবে না তোমাদের ওই স্টেশনে, কিংবা কোনো একটা স্টেশনে ট্রেন যখন অনেক স্পিডে যায় তখন ওই স্টেশন থেকেই বা আমাদের বাড়ির লোকজনই আমাদেরকে অ্যালার্ট করে দেয় যে দূরে সরে যাওয়ার জন্য। তাহলে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন? এই দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন সেটাও ব্যাখ্যা করা যায় এই বার্নৌলিস থিওরেমের সাহায্যে। দেখো দেখি দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন। যে দেখো যে অ্যাকচুয়ালি এটা ট্রেন যাচ্ছে, এই ট্রেন যাচ্ছে, তাই তো? তাহলে ট্রেন খুব দ্রুত স্পিডে আছে, তাহলে এই ট্রেনের কি? তাহলে ট্রেন যে স্তর দিয়ে যাচ্ছে সেখানে ট্রেনের স্পিড অনেক বেশি,
তো ট্রেনের স্পিড ওই অনুভূমিক রেখাতে বেশি হওয়ার জন্য তাহলে ট্রেনের দুই পাশে কী হবে, তাই ট্রেনের দুই পাশে ওর চাপের মানটা কী হয়ে যাবে, মানে ট্রেনের এই পাশেও এবং ওই পাশেও চাপের মানটা কমে যাবে। কেন, যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। তাহলে ট্রেন কোনো বায়ুর স্তরের মধ্যে দিয়ে উচ্চ বেগে যাওয়ার জন্য তার পার্শ্ববর্তী বায়ু স্তরের মধ্যে কী হবে, চাপ কমে যাবে। তাহলে চাপ কমে যাওয়ার জন্য ওখানে একটা নিম্নচাপযুক্ত অঞ্চল সৃষ্টি হবে, এবং যেগুলো বায়ুর স্তর দূরে আছে তাহলে ওগুলোতে স্থির, ওগুলোতে স্থির। তাহলে ওগুলো স্থির থাকার জন্য বেগ শূন্য। তাহলে ওখানে কি, তাহলে যেগুলো দূরে আছে সেগুলো স্থির, তাহলে বেগ নাই, তাহলে বেগ শূন্য, তাহলে চাপ কি বেশি। তাহলে ওই উচ্চ চাপযুক্ত বায়ু নিম্ন চাপের দিকে ধেয়ে ছুটে আসবে। তাহলে এই ট্রেনের সামনে যদি কোনো ব্যক্তি থাকে তাহলে ওই উচ্চ চাপযুক্ত থেকে বায়ু এই ট্রেনের সামনে বেগ বেশি হওয়ার জন্য নিম্নচাপ অঞ্চলের দিকে ধেয়ে ছুটে আসবে। তখন ওই উচ্চ বায়ু প্রবাহের জন্য ওই ব্যক্তিকে কি করবে, ট্রেনের চাকার দিকে ঠেলে দিবে। সেই জন্য একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা চান্স থাকে। সেই জন্য যত বেশি দ্রুতগামী ট্রেন হবে তত ওর পাশে দাঁড়ানো একদমই উচিত নয়। কেন, যত বেশি দ্রুতগামী ট্রেন তত বেশি বেগ, তাই তত বেশি কি, তাই যত বেশি দ্রুতগামী ট্রেন তত বায়ুর বেগ বেশি, তত কি ওখানে চাপ কম। তাহলে পার্শ্ববর্তী যেগুলো দূরে আছে বায়ুস্তর ওগুলো কি স্থির হয়ে আছে, তাহলে ওখানে কি বেগ শূন্য, তাহলে চাপটা কি বেশি। তাহলে ওই উচ্চ চাপযুক্ত বায়ু যেগুলো দূরে আছে ওগুলো ট্রেনের কাছাকাছি ওই নিম্নচাপযুক্ত অঞ্চলে ধেয়ে ছুটে আসে। ফলে ওই তীব্র বায়ু প্রবাহের জন্য যদি কোনো ব্যক্তি থাকে ট্রেনের পাশে তাহলে ওকে ধাক্কা মেরে ট্রেনের নিচে ফেলে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকে উচ্চ বায়ু প্রবাহের জন্য। ক্লিয়ার, বুঝতে পারলে? তাহলে দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন, সেটাও আমরা বার্নৌলিস থিওরামের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। এবার নেক্সট তোমাদেরকে আরেকটা জিনিস পড়াই, যে দেখবে যে এটা একটা নৌকা আছে, এটা একটা নৌকা, এটা একটা নৌকা, নৌকা, আর এটা একটা নৌকা, এটা একটা নৌকা, এটা একটা নৌকা, এটা নৌকা। এবার এই নৌকায় কি করছে, দাঁড়, দাঁড় মানে বুঝো যে যেটা দিয়ে জল ঠেলে আর নৌকা এগিয়ে যায়। দেখো এই দিকেও কি দাঁড় দিয়ে জলকে ঠেলছে, এই দিকেও দাঁড় দিয়ে জলকে ঠেলছে। আবার এই নৌকার ক্ষেত্রেও এই দিকেও কি দাঁড় দিয়ে জলকে ঠেলছে, আবার এই দিকেও দাঁড় দিয়ে জলকে ঠেলছে। দেখো এই নৌকার জল এই পাশেও আছে, জল এই পাশেও আছে, আবার এই নৌকার জল এই পাশেও আছে, আবার জল এই পাশেও আছে। তাহলে এবার বলো যে এটা হচ্ছে এ পজিশন, এটা বি পজিশন, এটা সি পজিশন। তাহলে বলো এ বি সি, তুমি ধরো যে এই দুটো নৌকা প্রায় একই বেগে যাচ্ছে, দুটো নৌকা একই বেগে যাচ্ছে। তাহলে এই নৌকা এই দিকে জল ঠেলছে, এই দিকে জল ঠেলছে, এই নৌকা এই দিকে জল ঠেলছে, এই দিকে জল ঠেলছে। তাহলে দেখো যেটা বি অবস্থায়, মানে বি অবস্থানে এই মাঝখানে কি জলের বেগটা বেশি হবে। কেন, কারণ এখানে যে জল আছে এই জলকে এই নৌকাও ঠেলছে আবার এই নৌকাও ঠেলছে। তাহলে এদের মাঝখানে কি জলের বেগটা কি হবে, বেশি হবে। আর এই নৌকার এই সাইডেও জলের বেগ আছে কিন্তু ও একাই ঠেলছে, আবার নৌকার এই দিকেও কি জলের বেগ আছে কিন্তু নৌকা এদিকে একাই ঠেলছে। কিন্তু মাঝখানে কি, মাঝখানে এই নৌকাও ঠেলছে আবার এই মাঝখানে এই নৌকাও ঠেলছে। মানে অ্যাকচুয়ালি জলের বেগ এখানেও আছে, জলের বেগ এখানেও আছে, জলের বেগ এই দুটো নৌকার মাঝখানেও আছে। কিন্তু যেটা এ অবস্থানে আছে সেটা একটাই নৌকার জন্য, যেটা সি অবস্থানে সেটা নৌকার মানে একটাই নৌকার জন্য। কিন্তু যেটা মাঝখানে আছে, মাঝখানে কি, মাঝখানে এই নৌকার জন্য জলের বেগ আবার এই নৌকার জন্য জলের বেগ। তাহলে এই এ বি সি এই তিনটা অবস্থাকে যদি কম্পেয়ার করা যায় তবে বি অবস্থাতে কি জলের বেগ এ অবস্থান এবং সি অবস্থা অপেক্ষা বেশি। তাহলে এই মাঝখানে কি, এই মাঝখানে জলের বেগ বেশি, তাহলে বেগ বেশি মানে কি চাপ কম,
তাহলে এই অবস্থানে চাপের মানটা কম হবে এ অবস্থান এবং সি অবস্থানের সাপেক্ষে। তাহলে এই মাঝখানে বেগ বেশি হওয়ার জন্য এই মাঝখানে কি বেগের মানটা এ এবং সি এর থেকে এই মাঝখানে জলের বেগ বেশি হওয়ার জন্য এ এবং সি এর সাপেক্ষে এই মাঝখানে কি চাপ কমে যাবে। তাহলে এ এবং সি এর সাপেক্ষে এই মাঝখানটা কি নিম্নচাপ, বা এই মাঝখানের সাপেক্ষে এই দিকে বা এই দিকে কি উচ্চচাপ। তাহলে তাহলে কি হবে, তাহলে জল কি হবে এই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসার জন্য এই দুটা নৌকা ওরা ওরা কাছাকাছি চলে আসবে। এবং এটাই দেখা যায় যে যদি দুটি নৌকা সমান্তরালভাবে যদি একটা স্পিড নিয়ে যায় তবে দেখা যাবে যে নৌকাগুলো কাছাকাছি চলে এসছে। কি বললাম যে যদি দুটি নৌকা যদি সমান্তরালভাবে যায় তবে দেখা যাবে যে নৌকাগুলো কাছাকাছি চলে এসছে। কেন? ওই মাঝখানে কি জলের বেগ বেশি, তাহলে চাপ কম, তাহলে পার্শ্ববর্তী কি উচ্চচাপ ওকে কি করবে ধাক্কা দিয়ে নিম্নচাপের দিকে নিয়ে আসবে, সেই জন্য নৌকাগুলো কাছাকাছি চলে আসবে। এটাওকে আমরা বার্নৌলি থিওরেমের সাহায্যে ব্যাখ্যা করলাম। এবার তোমাকে জানতে হবে আরেকটা এফেক্ট, একে বলে ম্যাগনাস এফেক্ট। ম্যাগনাস একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে ম্যাগনাস ক্রিয়া। একে বলা হয় ম্যাগনাস ক্রিয়া। ম্যাগনাস একে বলা হয় ম্যাগনাস ক্রিয়া বা ম্যাগনাস এফেক্ট। যে অ্যাকচুয়ালি এই ম্যাগনাস এফেক্ট ব্যবহার করা হয় ক্রিকেট খেলায় বলকে স্পিন করানোর জন্য। যে অ্যাকচুয়ালি যদি তোমরা কেউ যদি ক্রিকেট খেলা দেখো বা যদি বলকে যদি স্পিন করায় তবে দেখবে যে বল ফেলবে এক জায়গায়, বল অভিমুখ চেঞ্জ করে যাবে অন্য জায়গায়। মানে বল যেই দিকে যাওয়ার কথা, মানে বলকে যদি স্পিন করে ফেলে, মানে বলকে সোজা না ছুঁড়ে যদি স্পিন করে ফেলে তবে দেখা যাবে যে বল যেদিকে যাওয়ার কথা সেই সোজা না গিয়ে বল তার অভিমুখের পরিবর্তন করে দেয়। মানে অ্যাকচুয়ালি এই বলের অভিমুখের যে পরিবর্তন এটাকে বলে ম্যাগনাস ক্রিয়া, এবং এই ক্রিয়াকে ব্যাখ্যা করা যায় বার্নৌলিস থিওরেমের সাহায্যে। কি করে? দেখো যে অ্যাকচুয়ালি ওখানে একজন ক্রিকেটার ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে আর একজন বল করছে। যদি কোনো বলার বলকে স্পিন না করিয়ে শুধু যদি সোজাসুজি ছুড়ে দেয়, কি বললাম যে কোনো একজন ক্রিকেটার বা বোলার বলকে স্পিন না করিয়ে ও যদি সোজাসুজি যদি ছুড়ে দেয় তাহলে কি হবে? তাহলে এই বলকে কি করলো বোলার তার ব্যাটসম্যানের দিকে একদম সোজাসুজি ছুড়লো কোনো স্পিন না করলে। তাহলে স্পিন যদি না করে তবে এই বল যাচ্ছে কোথায়? এই বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে বায়ু মানে কি? গ্যাস মানে সান্দ্র মাধ্যম। তাহলে এই বলকে যখন ছুড়ে দেবো একদম সোজাসুজি, তখন কি ওই বল সান্দ্র মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার জন্য কি হবে? তখন এই বলের আশেপাশের যে বায়ু স্তর রয়েছে, ওই বলের আশেপাশের যে বায়ু স্তর রয়েছে, তবে এই আশেপাশের বায়ু স্তর কী হবে? ওরাও একটা আপেক্ষিক গতি লাভ করবে, সেটা স্টোকসের সূত্র অনুসারে। এবং বল যেদিকে সোজা মুভ করবে তার বিপরীত দিকে কী হবে? ওই স্তরে একটা আপেক্ষিক বেগের সৃষ্টি হবে, ঠিক কি না? যে অ্যাকচুয়ালি একটা বলকে আমি সোজা ছুড়লাম, তাহলে ওই বলের সংলগ্ন এই তলে মানে যেটাতে বায়ু লেগে আছে তাহলে কি ওখানে একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে, যেটা বলের বেগের বিপরীত দিকে। এবং যেহেতু বলকে সোজা ছোড়া হয়েছে, যেহেতু বলকে একদম স্ট্রেট লাইনে ছোড়া হয়েছে, সেই জন্য এই বলের সঙ্গে বায়ুর এই স্তরও কি আপেক্ষিক বেগ সৃষ্টি হবে এবং নিচের স্তরও আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। এবং যেহেতু একদম সোজা ছোড়া হয়েছে সেহেতু এই উপরের স্তরে আপেক্ষিক বেগের মান যা হবে নিচের স্তরে কী হবে? আপেক্ষিক বেগের মান তাই। যদি বলা হয় এই ভি বেগে সোজা ছোড়া হলে ওর উপরের স্তরে কি
এবং নিচের স্তরেও যে ধারারেখাগুলো আছে, বায়ুর যে ধারারেখাগুলো আছে, ওর মধ্যে কি একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। এবং যেহেতু সোজা যাওয়ার জন্য উপরের স্তরে বেগ যা সৃষ্টি হবে, নিচের স্তরেও বেগ তা সৃষ্টি হবে। ফলে সোজা ছড়ার জন্য উপরের স্তরে বেগ যা হবে, নিচে বেগ একই হবে। তাহলে উপরে যদি বেগ যা হবে, উপরে বেগের জন্য চাপ যা হবে, নিচেও কি চাপ হবে সমান। তাহলে যদি সোজা ছোড়া হয়, তবে বলের দুই পাশে বায়ুর ধারারেখা স্তরের মধ্যে দুই দিকেই একটা বিপরীতমুখী আপেক্ষিক বেগ সৃষ্টি হবে, যেটা উপরেও যা বেগ নিচেও বেগ হবে সমান। তাহলে উপরেও যা চাপ, নিচেও হবে চাপ হবে সমান। তাহলে কোনো চাপের কোনো পার্থক্য নাই। ফলে বল কোনো অভিমুখ করবে না। কখন? যখন বলকে সোজা ছুড়ব। কিন্তু এবার দেখো, এবার বলকে যদি স্পিন করি, মানে এবার বলকে যদি ঘুরিয়ে, হ্যাঁ, এবার বলকে যদি স্পিন করি, স্পিন মানে কি, এবার বলটাকে আমি ছুড়লাম ঘুরিয়ে। এবার এই বলকে যদি স্পিন করে ছুড়ে দিই, এই বলকে যদি স্পিন করি, স্পিন মানে ওকে এবার ছাড়লাম ঘুরিয়ে, তাই তো? যে এই চিহ্ন মানে এই যা শুধু ছুড়লাম সোজা, আর এখানে কি বলটা স্পিন করছে, স্পিন মানে কি বলটা এবার ঘুরতে যাচ্ছে। তাহলে কি হবে? তাহলে এখানেও কি, তাহলে এই উপরেও আছে বায়ুস্তর, সেম একই কেস, তাই না? সেম কেন? উপরেও কি, উপরেও একটা বায়ুর একটা ধারারেখ স্তর আছে, এর নিচেও একটা বায়ুর ধারারেখ স্তর আছে, তাই না? ধারারেখ স্তর আছে। কিন্তু এই বলকে এবার আমি কি করলাম, স্পিন করে ছুড়লাম। তাহলে বলকে স্পিন করে ও বল যেই দিকে যাচ্ছে, তার সংলগ্ন বায়ুতে তার বিপরীত দিকে কে সৃষ্টি হবে? একটা আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। কিন্তু দেখো, এখানে একটা জিনিস ঘটবে। কিন্তু বলটা কি, বলটা স্পিনে আছে। তাহলে বল স্পিন থাকার জন্য এবার এক্ষেত্রে এই উপরে বেগ আর নিচে বেগ সমান হবে না। এবার বলকে স্পিন করে ছুড়লে ওর উপর এবং নিচের এবার বেগের পার্থক্য থাকবে, যার জন্য চাপের পার্থক্য থাকবে, যেই জন্য বল উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাওয়ার জন্য তার গতি অভিমুখের পরিবর্তন করবে। ফলে আমরা কি দেখব, যে বল যেদিকে ছুড়ব, বল তার ডিরেকশনটাকে চেঞ্জ করবে। কি করে? দেখো, তাহলে বলকে যখনই স্পিন করে ছুড়ব, তখন বলের এই উপর এবং নিচের যে ধারারেখ প্রবাহ যে স্তর, সেখানে আর বেগ এবার সমান হবে না। কেন? দেখো, বলটা ঘুরছে, তো বলটা ঘুরছে, তাহলে বলটা ঘুরছে মানে কি, তাহলে বলটা ঘুরছে মানে বলটা এভাবে ঘুরছে। তাহলে এই স্তরও বিপরীত দিকে আপেক্ষিক বেগ, এরও বিপরীত দিকে আপেক্ষিক বেগ। কিন্তু যেটা ঘুরাচ্ছে এই বরাবর, আর একটা ঘুরাচ্ছে এই বরাবর, তাই না? বুঝতে পারলে না? যে বলটা ঘুরছে কীভাবে? বলটা ঘুরছে এইভাবে। তাহলে বলটা ঘুরছে কি এইভাবে। তার মানে এই বলের একটা বেগ কোন দিকে কাজ করছে? এই দিকে। আর বলের আরেকটা বেগ কোন দিকে কাজ করছে? এই দিকে। তাহলে দেখো, যে বলকে যখনই স্পিন করবো, মানে বল স্পিন করে নিয়ে যাচ্ছে, তাহলে বলের পার্শ্ববর্তী স্তরের মধ্যে তার বলের গতির কি বিরুদ্ধে একটা হচ্ছে আপেক্ষিক বেগ সৃষ্টি হবে। কিন্তু এই বলকে স্পিন করার জন্য যেটা বল ঘুরছে এইভাবে, তাই তো? বল ঘুরছে এইভাবে। তাহলে এই দিকটা তার বায়ুর ধারারেখ প্রবাহের বিপরীত দিকে কাজ করছে। তাহলে বায়ুর আপেক্ষিক বেগ এই দিকে, কিন্তু বলের যে বেগ সেটা কাজ করছে এই দিকে। তাহলে এই নিচের স্তরে কী হবে? বেগের মানটা কমে যাবে, তাই না? এই বলের স্পিড এই সাইডে, বায়ু আপেক্ষিক বেগ এই দিকে, তাহলে এদিকে, তাহলে এখানে, তাহলে এই নিচে, তাহলে বেগটা কমে যাবে। আর দেখো উপরে বায়ুর আপেক্ষিক বেগ যেদিকে, বলকে স্পিন করার জন্য ওই বলের স্পিন আবার উপরের কি, দেখো, স্পিনের জন্য বলের ডিরেকশন যেদিকে, বায়ুর কি আপেক্ষিক বেগের ডিরেকশন সেই দিকে। তাহলে এই উপরের অংশে কী হবে? বেগটা বেড়ে যাবে। তাহলে নিচের অংশে বেগের মানটা ওই স্পিনের জন্য বলের গতি তার আপেক্ষিক গতির বিরুদ্ধে কাজ করছে। তাহলে এখানে বেগ কম, তাহলে বেগ কম মানে কি, এই নিচে চাপ বেশি। আর
স্পিন করার জন্য তার উপরের অংশে শান্ত প্রবাহের বেগটা বাড়িয়ে দিবে। তাহলে উপরে কি বেগ বেশি, তাহলে বেগ বেশি মানে তাহলে উপরে কি চাপ কম, তাহলে নিচে চাপ বেশি উপরে চাপ কম, তাহলে বল কোন দিকে যাবে, এই উচ্চ চাপযুক্ত বায়ু নিম্ন চাপের দিকে যাবে। তার মানে বল কী হবে, তাহলে বল হচ্ছে ও স্পিন যেদিকে করছে, ওই স্পিন যেদিকে করছে বল সেই দিকেই ঘুরে যাবে, তাই না? বলটা কি, বলটা সেই দিকেই ঘুরে যাবে। কিন্তু এক্ষেত্রে কি দেখো, বলকে যখন ছুড়বো সোজা, বলকে যখন ছুড়বো সোজা তখনও কি ওর উপর এবং নিচে আপেক্ষিক বেগ সৃষ্টি হবে, বাট সোজা ছোড়ার জন্য এর উপর এবং নিচে বায়ুর বেগ হবে সমান, চাপ হবে সমান, চাপের পার্থক্য নয়, ফলে বায়ুর ওর গতিপথের কোনো চেঞ্জ করবে না, ফলে ও যাবে সোজা। কিন্তু যদি ওকে যদি স্পিন করে ছুড়ি, তাহলে যদি স্পিন করে ছুড়ি তবুও ওর উপর এবং নিচে আপেক্ষিক বেগের কি সৃষ্টি হবে, এবং এক্ষেত্রে এই উপর এবং নিচের গতিবেগ সমান হবে না। বলের স্পিনজনিত বেগ বায়ুর আপেক্ষিক বেগকে কমাচ্ছে, নিচে বেগ কম তাহলে চাপ বেশি, আর উপরে কি উপরে এই বলের স্পিনজনিত যে বেগ সেটা উপরের কি ধারারেখ প্রবাহের বেগকে বৃদ্ধি করছে, তাহলে চাপ কি হচ্ছে, কম হচ্ছে। তাহলে নিচের স্তরে স্পিন করে ফেলার জন্য বায়ুর মানে বলের নিচের স্তরে কি বেগ কম চাপ বেশি, আর উপরের স্তরে কি বেগ বেশি চাপ কম। তাহলে এই 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 নিচে কি বায়ুর চাপ বেশি আর উপরে বায়ুর চাপ কম, তাহলে কী হবে, ওই উচ্চ চাপযুক্ত বায়ু নিম্ন চাপযুক্ত বায়ুর দিকে যাওয়ার জন্য ওই বলের ডিরেকশনটাকে চেঞ্জ করে দেবে। তাহলে ওর স্পিন যেদিকে হচ্ছে, ওর স্পিন যেদিকে হচ্ছে, তাহলে বলের কি ডিরেকশনটা সেই দিকেই করে দেবে। দেখো বল ছিল এখানে, ওই স্পিন থাকার জন্য এখানে বেগ কম চাপ বেশি, এখানে বেগ বেশি চাপ কম, তাহলে এখানে চাপ বেশি এখানে চাপ কম, তাহলে কী হবে, ওই বায়ুকে মানে উচ্চ চাপযুক্ত বায়ু ওকে নিম্ন চাপের দিকে করে দেবে। তাহলে যেই দিকে স্পিন তাহলে কি এই উচ্চ চাপ নিয়ে যাবে বায়ুকে নিম্ন চাপের দিকে, তাহলে বায়ু ঠেলবে উপর দিকে, তাহলে ওই বলটাকে উপর দিকে নিয়ে যাবে, তাহলে যেদিকে স্পিন ওর অভিমুখটা সেই দিকেই চলে যাবে। তার মানে যদি বলকে ছুরি সোজা, তাহলে উপর এবং নিচে বায়ুর বেগের কোনো পার্থক্য নাই, চাপের কোনো পার্থক্য নাই, ফলে বল যাবে সোজা। আর যদি স্পিন করে ছুরি তবে নিচে এবং উপরে কি চাপের পার্থক্য থাকে, ফলে উচ্চ চাপ থেকে বায়ু যায় নিম্নচাপের দিকে, ফলে যেদিকে বলকে স্পিন করে ছুড়বো বল সেই দিকে কি অভিমুখ পরিবর্তন করবে। কেন, স্পিন করে ছোড়ার জন্য তার উপর এবং নিচে বেগ আলাদা হয়, ফলে চাপের ডিফারেন্স থাকে, ফলে যেদিকে স্পিন করব বল সেই দিকে মুভ করবে। একেই আমরা কি বলি যে ম্যাগনাস ক্রিয়া বা ম্যাগনাস এফেক্ট, যে এই বলকে স্পিন করে ছোড়ার জন্য বলের যে অভিমুখের পরিবর্তন হলো একে বলে ম্যাগনাস ক্রিয়া। তাহলে তোমরা বার্নওলিস থিওরামে তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পড়লে, এছাড়াও বিভিন্ন অ্যাপ্লিকেশন আরও আছে, বিভিন্ন রুম স্প্রে বা বিভিন্ন পারফিউমের ক্ষেত্রে, হ্যাঁ ও ক্ষেত্রেও কিন্তু বার্নওলিস থিওরাম অ্যাপ্লাই করা হয়। তাহলে যে বার্নওলিস থিওরামের কিছু অ্যাপ্লিকেশন বললাম, যে মেন যেখানে বেগ বেশি সেখানে চাপ কম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে, এবং তোমাদের ক্ষেত্রে এই ম্যাগনাস ক্রিয়া কিন্তু একটা নতুন একটা টপিক, সেটা ম্যাগনাস ক্রিয়া মন দিয়ে বুঝবে। অ্যাকচুয়ালি ম্যাগনাস ক্রিয়ার জন্যই বলকে স্পিন করলে বল যেই দিকে ফেলবো বল অভিমুখ পরিবর্তন করে দিয়ে যে ব্যাটসম্যান তার উইকেটকে ফেলে দেবে। ব্যাটসম্যান ভাবছে যে বল আসছে এই দিকে, ও এদিকে যাবে মারতে, বাট বল কি ম্যাগনাস ক্রিয়ার জন্য কী হবে, ম্যাগনাস ক্রিয়ার জন্য বল তার অভিমুখকে ঘুরিয়ে দেবে, লাগে ওকে উইকেটটাকে ফেলে দেবে। স্পিন, এরকম প্রচুর স্পিন দেখা যায় ক্রিকেটারে, তাই তো, একে বলে ম্যাগনাস ক্রিয়া। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।